বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো আছো। রবি টেনমিট স্কুলের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি রয়েছে সেই বিষয়ের দুটো টপিক সম্পর্কে, শিলা ও এর শ্রেণী বিভাগ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। চলো বন্ধুরা দেখে আসি সেই টপিকগুলো কি কি। বন্ধুরা, এর মাঝে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। চলে আসো, আমরা পরে চলে যাই। প্রথমে আমরা জানবো শিলা সম্পর্কে। শিলা কি আসলে? দেখো, শিলা জিনিসটা কি সেটি যদি আমরা জানতে চাই, প্রথমে আমরা লিখি শিলা। দেখো, আমরা শিলা বলতে কি বুঝি? আমাদের ভূপৃষ্ঠে নিশ্চয়ই তোমরা পাথর দেখেছো। এই যে পাথর, এই পাথরগুলি মূলত শিলা, এবং শিলা বেশ কিছু খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। দেখো, শিলার কোনো রাসায়নিক সংকেত থাকে না, তবে শিলা, তুমি যদি রেল লাইনে কখনো হেঁটে থাকো দেখবে যে রেল লাইনে কিন্তু পাথর বিছানো আছে, এগুলো কিন্তু এক ধরনের শিলা। তো এই শিলাকে উৎপত্তির ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেই তিন ভাগটিকে আমরা চলো দেখে আসি। প্রথম যে ভাগ সেটি হচ্ছে আগ্নেয় শিলা। এরপরে যেটি সেটি হচ্ছে পাললিক শিলা, এবং তৃতীয় যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে রূপান্তরিত শিলা। এখন দেখো বন্ধুরা, আমরা এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা সে সম্পর্কে আমরা জানবো। এর আগে দেখিনি তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আমি দেখতে পাচ্ছি এখানে সাদিয়া ইসলাম জুই জামালপুর থেকে দেখছে, খন্দকার আবাইদ নাজাল টাঙ্গাইল থেকে দেখছে, সৌরভ হোসেন লিখেছেন যে কি কি ভাগ। দেখো, আমাদের শিলাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আগ্নেয় শিলা, একটি হচ্ছে পাললিক শিলা, এবং অপরটি হচ্ছে রূপান্তরিত শিলা। সেটি কি আমরা দেখে আসি। এখন আমরা প্রতিটি শিলা কি সে সম্পর্কে জানব। আমরা আমাদের বোর্ডে তিনটি যদি ভাগ লিখি, বা প্রথমে আমরা জানি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা, দেখো আমাদের ভূপৃষ্ঠ যখন একেবারে আমাদের পৃথিবীটা প্রাথমিক পর্যায়ে ছিল, গঠন পর্যায়ে ছিল, তখন কিন্তু একেবারে উত্তপ্ত অবস্থা ছিল, একটি গ্যাস পিণ্ড হিসেবে ছিল। সেটি ক্রমশ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় উপরের যে ভাগটি রয়েছে। দেখো, সেই যে আমাদের গলিত যে লাভা বা ম্যাগমাগুলো ক্রমশ কঠিন হয়ে শক্ত হয়ে যে শিলাগুলো গঠন করেছে, সেগুলোকে আমরা আগ্নেয় শিলা বলে থাকি। তার মানে আগ্নেয়জাত পদার্থ থেকে যে শিলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আগ্নেয় শিলা। দেখো, আগ্নেয় শিলা পৃথিবীর একেবারে সেই গঠন পর্যায় থেকে শুরু থেকে ছিল বলে আগ্নেয় শিলাকে আমরা বলে থাকি প্রাথমিক শিলা। দেখো, প্রাথমিক শিলা যেহেতু বলছি, আমাদের আগ্নেয় শিলায় আমরা কোনো রকমের স্তর দেখতে পাই না, এই জন্য আগ্নেয় শিলাকে বলা হয়ে থাকে অস্তরীভূত শিলা। অস্তরীভূত, এবং এটা স্তর থাকে না বলে এটাকে অস্তরীভূত বলি। এর ভিতর কোনো জীবাশ্ম থাকে না, জীবাশ্ম নেই। দেখো বন্ধুরা, জীবাশ্ম যে নেই এবং আগ্নেয় শিলা খুবই কঠিন হয় এবং সহজে ভঙ্গুর হয় না, তার মানে আগ্নেয় শিলা হচ্ছে কঠিন এবং কম ভঙ্গুর। আমি কিন্তু এখানে আগ্নেয় শিলার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, কঠিন ও কম ভঙ্গুর। এবং আগ্নেয় শিলা কিন্তু স্ফটিক আকার হয়। স্ফটিক আকার হয়। তাহলে দেখো, আগ্নেয় শিলাকে আমরা বলে থাকি প্রাথমিক শিলা। এটি হচ্ছে একটি অস্তরীভূত শিলা। এটি এমন একটি শিলা যার মধ্যে জীবাশ্ম নেই, এবং এটি কঠিন এবং ভঙ্গুর এবং স্ফটিক আকার হয়। দেখো বন্ধুরা, আগ্নেয় শিলাকে আমরা পরবর্তীতে আরো দুটি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগ দুটি কি সেটি আমরা দেখে আসি।
দেখো বন্ধুরা, আগ্নেয় শিলাকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটি হচ্ছে বহিজ এবং একটি হচ্ছে অন্তজ। এই যে বহিজ এবং অন্তজ আগ্নেয় শিলা, এটি দিয়ে আসলে কি বোঝায়? শব্দ দুটি দেখো, শব্দ দুটি দেখলেই বুঝতে পারবে যে বহিজ এবং আগ্নেয় বলতে, অন্তজ বলতে কি বোঝানো হচ্ছে। বহিজ আগ্নেয় শিলা যেটি রয়েছে, সেই বহিজ আগ্নেয় শিলাকে বলা হয়ে থাকে যেটি কিনা, ধরো আমি আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয় সেটা আবার বলি, যে আমাদের ভূ অভ্যন্তরে অনেক রকমের ম্যাগমা যে জমে রয়েছে, বের হয়ে এসে শক্ত হয়ে যায় অথবা ভিতরে থেকে শক্ত হয়ে যায়, তখন সেটি শিলা গঠন করে। তো আমি এটি যদি একটি ভূপৃষ্ঠ হয়ে থাকে, তাহলে ধরো এইদিকে যে ম্যাগমাগুলো, সেই ম্যাগমাগুলো বাইরে বের হয়ে এসে শক্ত শিলা গঠন করে থাকবে। এই যে বাইরে বের হয়ে এসে যে শক্ত যখন শিলা গঠন করবে, সেটিকে আমরা বলবো বহিজ আগ্নেয় শিলা। এমন শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, রায়োলাইট এগুলো। এখন আসো অন্তজ আগ্নেয় শিলাটি কি আসলে। যখন বহিজ আগ্নেয় শিলা বললাম, সেটার সাথে সাথে কিন্তু তোমরা অন্তজ আগ্নেয় শিলাটি কি সেটিও বুঝে গেলে। যে দেখো অন্তজ আগ্নেয় শিলা কি। অন্তজ আগ্নেয় শিলা হচ্ছে যখন এটি যদি আমার ভূপৃষ্ঠ হয়ে থাকে, ধরো এখান থেকে যে আমার লাভাগুলো রয়েছে, সেই লাভাগুলো এখানেই ম্যাগমাগুলো শক্ত হয়ে শিলা গঠন করছে। এই যে শিলা গঠন করছে ভূপৃষ্ঠের নিচে, দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের অভ্যন্তরে যখন শিলা গঠন হবে আগ্নেয় শিলাটি, সেটিকে বলবো আমরা অন্তজ আগ্নেয় শিলা। আর যদি বাইরে বের হয়ে এসে লাভা তখন যদি শিলা গঠন করে, সেটিকে বলবো আমরা বহিজ আগ্নেয় শিলা। এবং অন্তজ আগ্নেয় শিলা উদাহরণ হচ্ছে গ্রাবো, এটি। এখন বন্ধুরা আমরা পাললিক শিলা সম্পর্কে জানবো। পাললিক শিলা জানার আগে আমরা দেখে নিই তোমরা কে কোথা থেকে কমেন্ট করেছো। আচ্ছা, কুমিল্লা থেকে একজন দেখছেন, মুন্সিগঞ্জ থেকে দেখছে, চিটাগং থেকে একজন দেখছে, আচ্ছা শান্তিনগর থেকে একজন দেখছেন, হাজীগঞ্জ থেকে সম্ভবত চাঁদপুরের হাজীগঞ্জ থেকে দেখছেন, ঢাকা থেকে একজন দেখছেন। একজন বন্ধু লিখেছেন যে আগ্নেয় শিলা কি। আমি আশা করি আগ্নেয় শিলা সম্পর্কে বলে ফেলেছি, আপনার সে ব্যাপারে ধারণাটি পরিষ্কার হয়েছে। একজন বন্ধু লিখেছে হোয়াট ইজ রক সাইকেল, অর্থাৎ যে শিলার যে চক্রটি সেটি কি। ঠিক আছে, আমরা সে সম্পর্কে পরবর্তীতে বলছি, তার আগে আমরা পাললিক শিলাটি কি সেটি জেনে আসি। এখন আমরা আসি পাললিক শিলা। দেখো পাললিক শিলা, পাললিক শিলা, এই পাললিক শিলার এই শব্দটুকু দেখো, যে পাললিক শিলা, তার মানে প্রথম অংশটুকু হচ্ছে পাললিক। পাললিক মানে কি? পাললিক এই শব্দটি এসেছে পলল থেকে। পলল তো তোমরা জানো যে পলি, অর্থাৎ পলল জমে জমে যে শিলাটি গঠিত হয়ে থাকে সেটিকে আমরা পাললিক শিলা বলে থাকি। দেখো এটি ধরো একটি আগ্নেয় শিলা আঁকলাম। এখন এই যে আগ্নেয় শিলাটি রয়েছে, সেই আগ্নেয় শিলাটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি ছোট 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 ভাগে বিভক্ত হবে। এগুলো পরবর্তীতে আবার জমাট বেঁধে একটি শিলা গঠন করবে, যেটিকে আমরা বলে থাকি পাললিক শিলা। কখন পাললিক শিলা হবে? যখন এই যে ক্ষয়িত পদার্থগুলো, আগ্নেয় শিলা থেকে ক্ষয়িত পদার্থগুলো কোনো হ্রদ বা কোনো জলাশয়ের তলদেশে গিয়ে জমা হবে। হ্রদ বা জলাশয়, এটিকে আমরা লিখতে পারি হচ্ছে জলাশয়। জলাশয় তলদেশে গিয়ে জমা হয়ে শিলা গঠন করবে, তখন সেটি হবে পলি, এবং এই পলিগুলো ক্রমশ জমাট হয়ে পাললিক শিলা গঠন করবে। এবং পাললিক শিলা যখন গঠন করছে, পাললিক শিলার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি সে সম্পর্কে দেখে নিই। দেখো বন্ধুরা, পাললিক শিলাটি বৈশিষ্ট্য কি। প্রথমত পাললিক শিলা আগ্নেয় শিলা মতো কঠিন নয়, বরঞ্চ এটি হচ্ছে অনেকটাই ভঙ্গুর। তার মানে পাললিক শিলা হচ্ছে ভঙ্গুর। আমরা আগ্নেয় শিলাতে স্তর দেখতে পাইনি, তবে পাললিক শিলা আমরা স্তর দেখতে পাই। তার জন্য এই শিলাকে আমরা বলি স্তরীভূত শিলা। স্তরীভূত শিলা কি? ধরো আমার এই যদি একটা পাথরকে আমি, তাহলে এই স্তর বিন্যাস আমরা দেখতে পাবো, এরকম স্তর বিন্যাস দেখতে পাবো। যখন এরকম স্তর বিন্যাস দেখতে পাবো, তখন এই জন্য এটিকে বলা হয়ে থাকে পাললিক শিলা। এবং
পাললিক শিলা কিন্তু জৈবিক, যৌগিক এবং রাসায়নিক 3 প্রক্রিয়ায় হয়ে থাকে। এই জন্য পাললিক শিলা যে পললগুলো, এগুলো অনেক সময় জীবের যে দেহাবশে সেগুলো জমেও কিন্তু পাললিক শিলা গঠন হতে পারে। এই জন্যে পাললিক শিলার মধ্যে আমরা জীবাশ্ম দেখতে পাই, জীবাশ্ম আছে। এবং পাললিক শিলা ছিদ্রযুক্ত, অর্থাৎ এরকম যদি একটা পাললিক শিলা হয়, এরকম ছোট ছোট আমরা ছিদ্র পাললিক শিলার মধ্যে দেখতে পাবো। দেখো বন্ধুরা, আমরা পাললিক শিলার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। ও আরেকটি কথা, যে আমাদের পাললিক শিলাটি যেটি রয়েছে সেটি কিন্তু স্ফটিকাকার নয়। এখন আমরা তৃতীয় যে শিলা ভাগটি রয়েছে রূপান্তরিত শিলা, সেটি সম্পর্কে জানবো। বন্ধুরা, তোমরা যদি কোনো অংশটি না বুঝে থাকো, যদি আবার জানতে হয়, তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে কোন অংশটুকু তোমরা আবার বুঝতে চাও। আর তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা সেই ব্যাপারটি তোমরা বলে দাও, তাহলে আমার জন্য বলতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন রূপান্তরিত শিলা দেখব। রূপান্তরিত শিলা, যখন শব্দটি দেখতে পাচ্ছ রূপান্তরিত শিলা, তার মানে বুঝতে পারছো যে এটি আসলে কিভাবে হবে। রূপান্তরিত শিলা হচ্ছে এমন একটি শিলা যেটি আগ্নেয় শিলা এবং পাললিক শিলার রূপান্তরিত হয়ে এই ধরনের শিলায় পরিণত হয়। যখন আগ্নেয় শিলা, ধরো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এদের উপর প্রচন্ড পরিমাণে তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়া, এই যে প্রক্রিয়া, দেখো এই যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রয়েছে, তাদের উপর প্রচন্ড পরিমাণে তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়া এর উপর কাজ করে। এবং যখন কাজ করে, সেই শিলাগুলো, আগ্নেয় শিলাগুলো ক্রমশ ভিন্ন একটি শিলা রূপান্তরিত হয়, যেটিকে আমরা রূপান্তরিত শিলা হিসেবে বলে থাকি। তোমরা গ্রাফাইট নিশ্চয়ই দেখেছো। গ্রাফাইট কিন্তু কয়লা থেকে রূপান্তরিত হয়ে গ্রাফাইট হয়। কয়লা হচ্ছে একটি পাললিক শিলা, কিন্তু সেটি রূপান্তরিত হয়ে গ্রাফাইটে যখন পরিণত হয়, গ্রাফাইট হয় একটি রূপান্তরিত শিলা। এখন দেখো, আমি যদি লিখি, এই রূপান্তরিত শিলার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে পাললিক শিলার এবং কিছু বৈশিষ্ট্য আছে আগ্নেয় শিলার। সেগুলো কি সে সম্পর্কে আমরা দেখি। আসো, প্রথমত রূপান্তরিত শিলা হয় কঠিন, খুবই কঠিন হয়ে থাকে এবং কম ভঙ্গুর হয়, বা শক্ত। এই বৈশিষ্ট্যটি কিন্তু আগ্নেয় শিলার সাথে মেলে। এরপর রূপান্তরিত শিলা, সাধারণত রূপান্তরিত শিলায় কিন্তু জীবাশ্ম থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং এটি হচ্ছে অনেক সময় স্তরীভূত হতে পারে। যখন এটি স্তরীভূত হয়, তখন সেটি কিন্তু পাললিক শিলার সাথে বৈশিষ্ট্যটি মেলে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝে গেলে যে রূপান্তরিত শিলা কিভাবে গঠিত হয়। দেখো, তাহলে একটি উদাহরণ দিই, যেটা আগে বলেছি। কয়লা এটি রূপান্তরিত হয়ে ক্রমশ গ্রাফাইটে পরিণত হয়। এই যে কয়লা রূপান্তরিত ক্রমশ গ্রাফাইটে পরিণত হচ্ছে, সেটিকে আমরা বলে থাকি এই যে রূপান্তরিত শিলা। গ্রাফাইট হচ্ছে রূপান্তরিত শিলা, কিন্তু কয়লা হচ্ছে পাললিক শিলা। আমাদের এক বন্ধু লিখেছিলেন যে হোয়াট ইজ রক সাইকেল। রক সাইকেল হচ্ছে আমাদের এই যে তিনটি শিলা রয়েছে, সেই তিনটি শিলা ক্রমাগত পরিবর্তন হয় একে অপরের মাঝে এবং একে অপরের রূপান্তরিত হয়। সেই ব্যাপারটি কি আমি একটু বলার চেষ্টা করছি, আগে এটি মুছে নিই। দেখো, আমরা দেখেছি যে আগ্নেয় শিলা সেটি রূপান্তরিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই যে পাললিক শিলা এবং আগ্নেয় শিলা, এগুলো ক্রমশ রূপান্তরিত হয়ে কিন্তু রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার
এই রূপান্তরিত শিলাগুলো গলে গিয়ে আগ্নেয় শিলায় পরিণত হতে পারে, আবার পাললিক শিলা থেকে আগ্নেয় শিলা হতে পারে। এভাবে এই যে শিলাগুলো ক্রমশ নিজেদের মধ্যে যে নিজেদের রূপ পরিবর্তন করে একটি থেকে আরেকটি হচ্ছে, এটি ক্রমাগত একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই জন্য সেটিকে আমরা বলতে পারি শিলা চক্র। তোমাদের নবম দশম যে বইয়ে শ্রেণী যে বইটি রয়েছে সেই বইটিতে শিলাচক্র সম্পর্কে কিছু বলা নেই, এটা তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তাহলে বন্ধুরা তোমরা শিলা এবং শিলা শ্রেণী বিভাগ কি সে সম্পর্কে জেনে গেলে। আমরা আশা করি যে শিলা সম্পর্কে যদি তোমাদের বলে এবং শিলার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা এখন খুব স্পষ্টভাবে বলতে পারবে। এখন দেখো বন্ধুরা, আমাদের পৃথিবীতে একেবারে ভূপৃষ্ঠে আমরা কি কি দেখতে পাই। ভূপৃষ্ঠে আমরা 3 ধরনের জ্যামিতিক আকৃতি দেখতে পাই। কি কি দেখো সেগুলো সম্পর্কে বলি। একেবারে তুমি চিন্তা করো হিমালয় পর্বতের কথা অথবা আমাদের পাহাড়ের কথা। প্রথমে আমরা দেখি হচ্ছে পর্বত। দ্বিতীয়তে কি দেখি দেখো, আমরা দ্বিতীয়তে দেখতে পাই মূলত মালভূমি। তৃতীয়তে আমরা দেখতে পাই হচ্ছে কি সমভূমি। দেখো আমাদের পুরো পৃথিবী পৃষ্ঠে আমরা মূলত এই 3 ধরনের ভূমিরূপ দেখতে পাই। এগুলোকে কিন্তু এক একটি ভূমিরূপ বলে। একটি হচ্ছে পর্বত, যেটি কি যার উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি হচ্ছে উপরে থাকে পর্বত। এরপর হচ্ছে মালভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পর্বতের থেকে কম তবে সমভূমি থেকে বেশি, সেটি হচ্ছে মালভূমি। এবং তৃতীয় আরেকটি হচ্ছে সমভূমি, সমান্তরাল সমান যে ভূমিটা থাকে সমভূমি থাকে। দেখো এই যে ভূমিরূপগুলো, সেই ভূমিরূপগুলো কিভাবে সৃষ্টি হয়েছে কখনো কি কল্পনা করেছো? তোমরা এই যে পর্বত দেখছো, এই যে সমভূমি দেখছো, যদি কেউ মালভূমি দেখে থাকো, বিদেশে যদি গিয়ে থাকো, বাংলাদেশে নেই, ভারতে আমাদের খুব কাছে ভারতে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। এখন যদি গিয়ে থাকো তাহলে কখনো কি ভেবে রেখেছো যে এই যে ভূমিরূপগুলো এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? এগুলো আসলে কিছু প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবী পৃষ্ঠের এই যে ভূমিরূপগুলো সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, সেগুলোকে আমরা বলে থাকি ভূ প্রক্রিয়া। তাহলে সেগুলো কি? আমরা ভূ প্রক্রিয়া। এখন দেখো ভূ প্রক্রিয়া, আমাদের ভূমি ক্রমাগত পরিবর্তনশীল। আমাদের এই যে আজকে বাংলাদেশ দেখছো, এই বাংলাদেশ হয়তোবা 20 কোটি বছর আগে এমন অবস্থায় ছিল না, আজকে এই অবস্থায় এসেছে এবং হয়তোবা আবারও 15-20 হাজার বছর পরে অথবা 100 বছর পরে বা 10 বছর পরে সাধারণত এই অবস্থায় থাকবে না। এই যে আমাদের ভূমিটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, সেটিকে আমরা বলে থাকি হচ্ছে ভূ প্রক্রিয়া। তাহলে সেই ভূ প্রক্রিয়াটি কি সেটি আমরা দেখে আসি। দেখো ভূ প্রক্রিয়া সাধারণত 3 রকমের হতে পারে। সেগুলো কি দেখো, ধীর, দ্বিতীয়ত হচ্ছে ধীর ও আকস্মিক, তৃতীয়তে হতে পারে আকস্মিক। তাহলে এই প্রক্রিয়াগুলো কি কি সেটি সম্পর্কে আমরা জানবো। ভূপৃষ্ঠের যে পরিবর্তনের প্রক্রিয়া, আমাদের ভূপৃষ্ঠ ক্রমাগত পরিবর্তনশীল। ইংরেজিতে আমরা যেটিকে বলি আওয়ার ল্যান্ড অলওয়েজ ইভলভস, অর্থাৎ আমাদের যে ভূমি রয়েছে, আমাদের প্রাণী সম্পর্কে আমরা কি জানি যে আমাদের জীবের কিন্তু ক্রমাগত বিবর্তন হয়ে থাকে, তেমনি আমাদের যে পৃথিবীরও কিন্তু বিবর্তিত হচ্ছে, ক্রমাগত বিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তন প্রক্রিয়াকে আমরা ভূ প্রক্রিয়া বলি এবং সেটি হতে পারে ধীর, আকস্মিক অথবা শুধু আকস্মিক। আমরা পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে প্রথমে আমরা আকস্মিক যে পরিবর্তন প্রক্রিয়া সে সম্পর্কে জানব। তাহলে চলো দেখে আসি বন্ধুরা। প্রথমে হচ্ছে আকস্মিক। আকস্মিকের কি, যখন একটি ভূপৃষ্ঠ হঠাৎ পরিবর্তিত হয়ে যায় তখন সেটিকে আমরা বলে থাকি আকস্মিক ভূ পরিবর্তন প্রক্রিয়া। অর্থাৎ হঠাৎ যে পরিবর্তনটি হয়ে যাবে, এই পরিবর্তনটিকে আমরা তখন আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া হিসেবে অভিহিত করে থাকি। এই পরিবর্তন প্রক্রিয়াটি কিভাবে হতে পারে? দেখো এই পরিবর্তন প্রক্রিয়াটি হতে পারে
ভূমিকম্পের মাধ্যমে, এটি হতে পারে সুনামির মাধ্যমে, এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই তিন প্রক্রিয়ায় আকস্মিক পরিবর্তন প্রক্রিয়াটি হয়ে থাকে। একটি হচ্ছে ভূমিকম্প, একটি হচ্ছে সুনামি, এবং আরেকটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এখন আমরা সেই এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে দেখব, ভূমিকম্প কি, সুনামি কি, এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতটি কিভাবে হয়ে থাকে। চলো বন্ধুরা, প্রথমে আসি ভূমিকম্প। ভূমিকম্পটি কি বন্ধুরা, তোমরা যদি কোনো জায়গাটি না বুঝে থাকো তাহলে কিন্তু সেটি সাথে সাথে কমেন্টে বলে দাও, এবং তাহলে আমি সেটিকে তখনই তোমার জন্য বুঝিয়ে দিতে পারবো। দেখো, ভূমিকম্প আমাদের ভূপৃষ্ঠে হঠাৎ করে যখন কম্পন হয় খুব অল্প সময়ের জন্য, তখন সেটিকে আমরা বলে থাকি ভূমিকম্প, আমাদের ভূপৃষ্ঠের ভূত্বকের কম্পন। দেখো, আরেকটি কথা, আমাদের যে আকস্মিক পরিবর্তনটি রয়েছে এটি কিন্তু খুব অল্প সময়ের জন্য এবং খুব অল্প জায়গাব্যাপী হয়ে থাকে। দেখো, ভূমিকম্পটি কিভাবে হয়, ভূমিকম্পের কিছু কারণ আছে, সেই কারণগুলো কি কি। প্রথমেই দেখি প্রধান কারণের প্রথমেই আছে প্লেট সঞ্চালন। প্লেট সঞ্চালনটা কি দেখো, ভূমিকম্পের প্রধান কারণ হচ্ছে প্লেট সঞ্চালন। দেখো, এখন এই যে প্লেট সঞ্চালন আমি লিখলাম, প্লেট সঞ্চালনটি আসলে কি, আমাদের যে পুরো পৃথিবী কিন্তু অনেকগুলো বড় বড় প্লেটে বিভক্ত। যে প্লেটগুলোর উপরে তুমি যে ভাত খাচ্ছ সেই খাবার প্লেট নয় অবশ্যই, আমাদের যে পুরো পৃথিবী যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো কিন্তু এক একটি প্লেটের উপরে গঠিত, এক বা একাধিক প্লেটের উপর নিয়ে অবস্থিত। এই যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো হচ্ছে সঞ্চালিত হচ্ছে ক্রমাগত। তো দেখো, যখন প্লেট সঞ্চালন হয় প্লেটগুলো ক্রমাগত কম্পনশীল অবস্থায় আছে। যখনই কম্পনশীল অবস্থায় থাকে, দেখো এটি যদি একটি প্লেট হয় এবং এটি যদি আরেকটি প্লেট হয়, তাহলে এই যে মাঝে দুটি প্লেটের জায়গা যে ফাঁকা জায়গাটি সেটিকে আমরা বলে থাকি ফাটল, বাংলায় বলে থাকি চ্যুতি বা ফাটল। দেখো, এই যে ফাটলের জায়গাটি রয়েছে তখন কি করে, এই প্লেটগুলো তখন একে অপরের উপর দিয়ে সবসময় চলার চেষ্টা করে। এই যে তাদের এই চেষ্টাটি, তার ফলে কি হয় দেখো, এখনই স্বাভাবিক অবস্থায় আছে, পরে একটা সময় গিয়ে একটা প্লেট উপরে উঠে যায়, তখন আর একটা প্লেট নিচে নেমে যায়। যখন এরকম নিচে নেমে যায় তখন দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যখন নিচে নেমে যাচ্ছে এবং এখানে প্রচন্ড শক্তির উৎপত্তি হয়, এবং যখনই প্রচন্ড শক্তির উৎপত্তি হয় তখন আমাদের যে ভূপৃষ্ঠ সেটি কেঁপে ওঠে। তখন আমরা বলে থাকি যে হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। এবং সাধারণত এই কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। আমাদের যে উত্তর পূর্বাঞ্চলে আসাম রয়েছে, সে ভারতের আসাম রয়েছে, সেই আসামের ডাউকির যে রেঞ্জ রয়েছে, সেই ফল্ট লাইন রয়েছে সেখানে একটি, সেই ফল্ট লাইন বরাবর কিন্তু অনেক ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, ভূমিকম্পের দ্বিতীয় যে প্রধান কারণ সেটি হচ্ছে, দ্বিতীয় প্রধান কারণটি হচ্ছে অগ্ন্যুৎপাত। এখন দেখো, অগ্ন্যুৎপাতটি আসলে কি। অগ্ন্যুৎপাত হচ্ছে আগ্নেয়গিরির মাধ্যমে হয়ে থাকে অগ্ন্যুৎপাত। যখন আগ্নেয়গিরি এটি যদি একটা আগ্নেয়গিরি হয়, ধরো এখানে ম্যাগমাগুলো রয়েছে, এই ম্যাগমাগুলো ক্রমশ বাইরে বের হয়ে আসে। যখন এরকম বাইরে বের হয়ে আসে তখন অনেক বেশি কম্পনের সৃষ্টি হয়, এবং এই কম্পনের ফলে কিন্তু তখন ভূমিকম্পটি হতে পারে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ভূমিকম্পের প্রধান কারণ। ভূমিকম্পের কিছু অপ্রধান কারণও রয়েছে, সেই অপ্রধান কারণগুলি কি কি সেগুলো সম্পর্কে আমরা জানি। দেখো, ভূমিকম্পের অপ্রধান কারণগুলোর সম্পর্কে রয়েছে হচ্ছে তাপ বিকিরণ, হিমাবহর কারণে কিন্তু, হিমাবহ কিরকম, ধরো বরফাচ্ছন্ন যে পাহাড়গুলো রয়েছে, তুষারাচ্ছন্ন যে পাহাড় পর্বতগুলো রয়েছে, সেখান থেকে হিমাবহ যদি
যখন নিচে নেমে আসে পড়ে যায়, ধরো এটি হচ্ছে একটি পাহাড়, এখানে যে বরফ খণ্ডটি রয়েছে সেই বরফ খণ্ডটি পড়ে গিয়ে নিচে অনেক জোরে পড়ে যাচ্ছে, তখন কিন্তু হচ্ছে যখন পড়ে যায় তখন কম্পনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভূমিকম্প হতে পারে। আবার তাপ বিকিরণ, আমাদের ভূপৃষ্ঠে কি আছে বলতো, ম্যাগমা আছে ভূপৃষ্ঠের নিচে, এই ম্যাগমাগুলো যখন তাপ বিকিরণ করবে তখন তাপ বিকিরণ করলে পরে তখনও কম্পনের সৃষ্টি হবে। তৃতীয় আরেকটি কারণ হতে পারে শিলাচ্যুতি। শিলাচ্যুতি বা শিলার ভাঁজ, শিলা অনেক সময় যদি ভেঙে যায় বা শিলা যদি ভাঁজ পড়ে সেক্ষেত্রে ভূমিকম্প হতে পারে। তাহলে বন্ধুরা তোমরা যে ভূমিকম্পের প্রধান কারণগুলি কি কি সে সম্পর্কে জেনে গেলে, এখন আমরা দেখব এর প্রধান এবং অপ্রধান কারণগুলো সম্পর্কে জেনে গেলে। এখন আমরা দেখব ভূমিকম্পের ফলাফলটি আসলে কি হয়, ভূমিকম্প হলে ফলাফলটি কি হয়। এতক্ষণ তো বললাম আমরা ভূমিকম্প সম্পর্কে, এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভূমিকম্প হচ্ছে এর ফলে আসলে ভূপৃষ্ঠ পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারটি এখন দেখানোর চেষ্টা করব। তার আগে দেখি কি কি কমেন্ট করেছে। সাউন্ড ইজ ভেরি ক্লিয়ার, থ্যাংক ইউ। একজন লিখেছে আপনার রশিদ লিখেছে হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। আচ্ছা, তোমাদের যদি কোথাও সমস্যা থাকে দ্রুত জানিয়ে দাও, সেক্ষেত্রে আমি তখনই সেই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, সঞ্জিতা জাহান লিখেছে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো ভূমিকম্পের ফলে কারণটি কি হয়ে থাকে, আমাদের যে হিমালয় পর্বতমালাটি দেখতে পাচ্ছি যেটি কিনা টারশিয়ারি যুগে হয়েছিল, সেই হিমালয় পর্বতমালাও কিন্তু এই ভূমিকম্পের ফলে উৎপত্তি হয়ে আছে। কারণ এশিয়ান প্লেটের সাথে, ওই যে প্লেটের কথা বলেছিলাম, এশিয়ান প্লেটের সাথে ভারতীয় প্লেটের যখন সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ফলে তখন তীব্র ভূকম্পনের ফলে কিন্তু আমাদের এই হিমালয় পর্বতমালাটি উত্থিত হয়েছে। তার মানে এই ভূমিকম্পের ফলে কিন্তু পর্বতের সৃষ্টি হয়ে থাকে। এবং আবারও ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়। নদীর গতিপথ কিভাবে পরিবর্তিত হয় দেখো, এই যে নদী ধরে এদিকে যাচ্ছে, যাওয়ার পথে কখনো এই জায়গায় ধরো ভূমিকম্প হওয়ার কারণে এই জায়গাটি উঁচু হয়ে গেল, এই জায়গাটি যখন উঁচু হয়ে যাবে সমতল না হয়ে, তখন নদী কিন্তু এই পথে আর যেতে পারবে না। নদী যখন এই পথে না যেতে পারবে তখন নদীর গতিপথটি কি করবে, এই দিক থেকে চলে যাবে। তাহলে নদীর গতিপথ পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ভূমিকম্প একটি ভালো ভূমিকা রাখছে। আমাদের ব্রহ্মপুত্র নদীর গতিপথ কিন্তু এভাবেই পরিবর্তিত হয়েছিল। এবং দেখো তার ফলে কিন্তু নদীর একটি ভিন্ন একটি শাখাও সৃষ্টি হয়। তাহলে তোমরা জেনে গেলে ভূমিকম্পের ফলে কি হয়ে থাকে, ভূমিকম্পের ফলে পাহাড় পর্বত সৃষ্টি হয়ে থাকে, ভূমিকম্পের ফলে দ্বীপের সৃষ্টি হয়ে থাকে, এবং একইভাবে ভূমিকম্পের ফলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তিত হয়। সবগুলো কিন্তু দেখো, নদী তো ভূপৃষ্ঠে রয়েছে, পাহাড় পর্বত সৃষ্টি হয় ভূপৃষ্ঠে, তেমনি হ্রদ সৃষ্টি হয় কিন্তু ভূপৃষ্ঠের একটা অংশ হিসাবে, দ্বীপ সৃষ্টি হয় ভূপৃষ্ঠের একটা অংশ হিসাবে। তাহলে সবগুলো কিন্তু আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তনটি করছে। তাহলে বুঝতে পারলে যে ভূমিকম্পটি আসলে কিভাবে ভূমিকা রাখে। দ্বিতীয় যেটি সেটি সম্পর্কে আমরা বলি। দ্বিতীয়টি হচ্ছে সুনামি। সুনামি কি? সুনামি ইংরেজিতে সুনামিকে এইভাবে লেখে টি সুনামি। সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ বলতে আসলে কি বোঝানো হয় দেখো, দুঃখিত, পোতাশ্রয় ঢেউ বলতে কি বোঝানো হয়, আমাদের বড় বড় যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই সমুদ্র বন্দরগুলোতে বন্দরের আশেপাশে একটি জায়গা থাকে যে জায়গাতে হচ্ছে আমাদের জাহাজগুলো ভেড়ে সেটি আমাদের হচ্ছে সমুদ্রের একটা অংশ হতে পারে, সেই অংশটিকে আমরা পোতাশ্রয় হিসেবে বলে থাকি। এই পোতাশ্রয় ঢেউটি হচ্ছে এই সমুদ্রের যখন পানি জোয়ারের মতো ফুলে ওঠে, এবং ফুলে ওঠে, ধরো সমুদ্রের পানিটি এরকম জোয়ারের মতো ফুলে উঠছে, আমি একটু নিচ থেকে আঁকি ব্যাপারটা তাহলে বুঝবে, এরকম ফুলে ওঠে তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি করছে। এরকম যখন তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি করছে তখন সেটি আছড়ে পড়ে তার তীরে, সমুদ্রের তীরে, এবং যার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সুনামির ফলেও কিন্তু আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তনটি হয়ে থাকে। এবং তোমরা তাহলে জেনে নিলে যে সুনামি কিভাবে ভূমিকা রাখে ভূপৃষ্ঠ পরিবর্তনের ক্ষেত্রে। এখন আমরা জানবো তৃতীয় যে আরেকটি কারণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তাহলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে জানতে হলে, আগ্নেয়গিরি সম্পর্কে জানতে হলে আগে আমাদের আগ্নেয়গিরিটি কি সেটি জানি। আগ্নেয়গিরি দেখো, আমাদের ভূত্বকের নিচে কিন্তু তরল লাভাগুলো রয়েছে বা ম্যাগমাগুলো রয়েছে। এই যে তরল লাভাগুলো রয়েছে সেগুলো আমাদের ভূপৃষ্ঠের বাইরে এসে
তখন সেগুলো ভূপৃষ্ঠের বাইরে এসে পড়ে মাঝে মাঝে, এবং যখন বাইরে আসে এবং আশেপাশে একটি মোচাকৃতি পর্বতের সৃষ্টি করে। কিভাবে দেখো, প্রথমে ধরো এটি একটি ভূপৃষ্ঠে একটি ফাটল রয়েছে, এই ফাটল দিয়ে আমাদের ম্যাগমাগুলো বের হবে, বের হয়ে পরে এগুলো এই দুই সাইডে জমা হবে, হতে হতে সেটি একটি মোচাকৃতি পর্বতের জন্ম দেয়, এবং এই যে মোচাকৃতি পর্বতের জন্ম দেয় সেটিকে আমরা আগ্নেয়গিরি হিসেবে অভিহিত করে থাকি। তাহলে তোমরা জেনে গেলে যে আগ্নেয়গিরি কি, এবং এই যে যখন লাভাগুলো বের হয়ে আসে তখন কিন্তু প্রচন্ড শক্তিতে এগুলো বের হয়ে আসে। দেখো বন্ধুরা, আমরা আগ্নেয়গিরির প্রকারভেদটি কি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে কি হচ্ছে না তার উপর ভিত্তি করে আমরা আগ্নেয়গিরিকে ভাগ করতে পারি। একটি হচ্ছে সক্রিয়, দ্বিতীয়টি হচ্ছে সুপ্ত, তৃতীয়টি হচ্ছে মৃত। দেখো প্রথমে বলি যে আচ্ছা, একজন লিখেছে যে এইচএসসি আইসিটি লাইভ কি আর হবে? হ্যাঁ বন্ধু এইচএসসি যে আইসিটি যে লাইভ, সেই লাইভটি হবে। চোখ রাখো আমাদের লাইভের পেজে, ইনশাআল্লাহ তোমাদের প্রতিদিনই যে কোন কোন লাইভগুলো হবে সেটিকে হচ্ছে গ্রুপটি, সেই গ্রুপটিতে দিয়ে দেওয়া হবে। আরেকটি কথা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু ঘরে বসেই এইচএসসি পরীক্ষার যে প্রস্তুতি সেটি নিতে পারো। কিভাবে নিতে পারো? আমাদের 10 মিনিট স্কুল আয়োজন করেছে মডেল টেস্টের। তোমরা খুব সহজেই গিয়ে ঘরে বসে মডেল টেস্ট দিয়ে তোমার প্রস্তুতিকে ঝালাই করতে পারো, এবং এই মডেল টেস্টের লিঙ্কটি কিন্তু লাইভে দিয়ে দেওয়া থাকবে। দেখো বন্ধুরা, একজন লিখেছেন লেখা বোঝা যায় না। ঠিক আছে, আমি আরেকটু স্পষ্ট করে একটু বড় করে লিখছি। আগ্নেয়গিরি 3 রকমের, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে কিনা। একটি হচ্ছে সক্রিয়, দ্বিতীয়টি হচ্ছে সুপ্ত, এবং তৃতীয়টি হচ্ছে মৃত। প্রথম আসলে সক্রিয় কি? সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সেই ধরনের আগ্নেয়গিরি যেটি থেকে এখনো অগ্নুৎপাত হচ্ছে। এমন আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে হাওয়াই দ্বীপের মাউনা কেয়া। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে এমন আগ্নেয়গিরি যেটি থেকে আগ্নেয়গিরি একসময় অগ্নুৎপাত হয়েছিল, বর্তমানে অগ্নুৎপাত বন্ধ আছে, তবে ভবিষ্যতে সেটি থেকে অগ্নুৎপাত হতে পারে। এমন ধরনের আগ্নেয়গিরিকে আমরা বলি সুপ্ত আগ্নেয়গিরি। এমন সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে জাপানের ফুজিয়ামা। তৃতীয় যেটি মৃত আগ্নেয়গিরি যেটি থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছিল অতীতে, তবে ভবিষ্যতে সেটি থেকে অগ্নুৎপাত হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই, সেটিকে আমরা বলে থাকি হচ্ছে মৃত আগ্নেয়গিরি। এবং মৃত আগ্নেয়গিরির একটি অন্যতম বড় উদাহরণ হচ্ছে ইতালির ভেসুভিয়াস। এখন দেখো, আকার আকৃতির ভিত্তিতে আমরা আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করতে পারি। সেই 3 ভাগটি কি? দেখো, একটু আগে যেটি বলেছি সেটি হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কিভাবে অগ্নুৎপাত হচ্ছে কি হচ্ছে না তার উপর। এখন আমরা দেখো আকার আকৃতির ভিত্তিতে হতে পারে শিল্ড, 2 হয়ে থাকে সিন্ডার কোন, 3 হয়ে থাকে স্ট্র্যাটো। তাহলে দেখো শিল্ড কি? শিল্ড আগ্নেয়গিরি হচ্ছে এমন আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি হচ্ছে চওড়ায় বড় থাকবে তবে উচ্চতায় কম থাকবে। তাহলে এই আগ্নেয়গিরিগুলো আসলে অনেকটা এই রকমের। দেখো চারপাশে চওড়ায় অনেক বেশি কিন্তু উচ্চতায় কম। এই উচ্চতায় কম বলে সেটিকে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে বলে থাকি যে এইটির ঢালটি কম থাকে, এবং ঢাল কম থাকে কিন্তু উচ্চতা সেটি কম থাকে। আরেকটি কথা, এই যে চওড়ার কথা যখন বললাম, তার মানে আমাদের আগ্নেয়গিরির যে গঠনটি সেটি সম্পর্কে একটু জানা দরকার। আগ্নেয়গিরির গঠনটি কি দেখো, যদি আমি এখানে আঁকি, যদি একটি আগ্নেয়গিরি হয়, এই যে আগ্নেয়গিরির মাঝে যেটা রয়েছে এটি হচ্ছে প্রধান জ্বালামুখ, এবং এই আগ্নেয়গিরিটি যেখান থেকে ম্যাগমা আসছে সেই জায়গাটিকে, এটিকে আমরা বলি ম্যাগমা প্রকোষ্ঠ। এটা অপ্রধান জ্বালামুখ থাকতে পারে। সে অপ্রধান জ্বালামুখ থাকলে সেটিকে আমরা বলবো
অপ্রধান জ্বালামুখ। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে, এবং এখান থেকে যেগুলো আসছে এই যে লাভাগুলো যখন আসবে তখন সেটিকে আমরা লাভা বলবো। এখন আমরা শিল্ড আগ্নেয়গিরি সম্পর্কে জেনেছিলাম, যেটি কিনা উচ্চতা সাধারণত কম হয়, ঢাল সাধারণত কম হয় এবং চওড়ার দিকে সাধারণত বেশি হয়। এখন আমরা জানি সিন্ডারকোন আগ্নেয়গিরি। সিন্ডারকোন আগ্নেয়গিরি হচ্ছে এক ধরনের কোন আকৃতি, মৌচাকৃতি আগ্নেয়গিরি যেটি সেটি। আর স্ট্র্যাটো আগ্নেয়গিরি, স্ট্র্যাটো শব্দটি ইংরেজি স্ট্র্যাটা শব্দ থেকে এসেছে। স্ট্র্যাটা শব্দের অর্থ হচ্ছে যেটি কিনা স্তর আছে। তার মানে স্ট্র্যাটো আগ্নেয়গিরির এমন একটা আগ্নেয়গিরি যেটি স্তরীভূত একটি আগ্নেয়গিরি থাকে, যেটি কিনা ধাপ ধাপ বা স্তর রয়েছে, এই জন্য সেটিকে আমরা স্ট্র্যাটো আগ্নেয়গিরি বলে থাকি। ইংরেজিতে যদি শিল্ডকে শিল্ডি বলে, সিন্ডারকোন। এবং তোমরা যদি স্ট্র্যাটো আগ্নেয়গিরি সম্পর্কে আরো জানতে চাও, স্ট্র্যাটো আগ্নেয়গিরি এটিকে কম্পোজিট আগ্নেয়গিরি হিসেবেও বলা হয়ে থাকে। দেখো সবচেয়ে ভয়ানক আগ্নেয়গিরি হচ্ছে এই ধরনের আগ্নেয়গিরি। কেন আগ্নেয়গিরি এটি ভয়ানক? এই আগ্নেয়গিরির অনেকগুলো প্রধান জ্বালামুখ, এইটা তো প্রধান জ্বালামুখ থাকেই, এছাড়া অনেকগুলো অপ্রধান জ্বালামুখ এরকম থাকে। দুঃখিত, অপ্রধান জ্বালামুখ না, অনেকগুলো এরকম চারপাশ থেকে লাভা আসতে থাকে। যখন এরকম লাভা আসে, এগুলো এক একটি স্ট্র্যাটা এরকম যখন আসে, তখন সবগুলো মিলে একসাথে উদ্গীরণ করে এবং উদ্গীরণের শক্তিটা হয় অনেক বেশি, এবং যার ফলে সেটিকে আমরা বলি স্ট্র্যাটো আগ্নেয়গিরি। বন্ধুরা তাহলে তোমরা জেনে গেলে যে আগ্নেয়গিরির প্রকারভেদগুলো কি কি। এখন দেখো যে এই যে বললাম আগ্নেয়গিরি কি, আগ্নেয়গিরি তাহলে কিভাবে ভূপৃষ্ঠের পরিবর্তনটি ঘটায়। আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায় যখন আগ্নেয়গিরি এই যে বাইরে লাভাগুলো ছেড়ে দিচ্ছে, তখন এগুলো শুকিয়ে গিয়ে বা ছাই যখন দিয়ে দিচ্ছে, বের হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু সেটি ভূপৃষ্ঠে মাটিতে গিয়ে পড়ে। মাটিতে পড়লে পরে সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু মালভূমির সৃষ্টি হতে পারে। একেবারে প্রথমে মালভূমির কথা বলেছিলাম, যাদের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পর্বত থেকে কম তবে সমভূমি থেকে বেশি। তাহলে আগ্নেয়গিরি থেকে মালভূমির সৃষ্টি হতে পারে। তাহলে আগ্নেয়গিরি থেকে কি হতে পারে? মালভূমি সৃষ্টি হতে পারে। এমন একটি উদাহরণ হচ্ছে আমাদের ভারতের দাক্ষিণাত্য মালভূমি। দ্বিতীয় যেটি, সেটি হতে পারে দ্বীপের সৃষ্টি হতে পারে, আমাদের দ্বীপের সৃষ্টি। তোমরা যদি ধরে থাকো যে আগ্নেয়গিরি শুধুমাত্র ভূপৃষ্ঠের মহাদেশের উপরে আছে, তা কিন্তু না, বরঞ্চ আমাদের সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। সেই আগ্নেয়গিরিগুলো থেকেও কিন্তু অগ্নুৎপাত হয়ে থাকে, এবং সেই আগ্নেয়গিরি কিন্তু যে লাভাগুলো রয়েছে সেগুলো জমে গিয়ে সাগরের উপরে দ্বীপের সৃষ্টি করতে পারে। এবং আরেকটি কথা, আগ্নেয়গিরির ফলে যে ভূমিগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু খুবই উর্বর ভূমি হিসেবে বিবেচিত হয়ে থাকে। দেখো আগ্নেয়গিরি মালভূমি সৃষ্টি করে, দ্বীপের সৃষ্টি করে, হ্রদেরও সৃষ্টি করে। কিভাবে হ্রদের সৃষ্টি করে? আগ্নেয়গিরির যে জ্বালামুখটি থাকে, সেই জ্বালামুখ যখন আগ্নেয়গিরি যখন মৃত হয়ে যায়, তখন আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে জমে সেখানে দ্বীপের সৃষ্টি হতে পারে। দুঃখিত, দ্বীপ না, হ্রদের সৃষ্টি হতে পারে। তাহলে আগ্নেয়গিরি মালভূমি সৃষ্টি করে, দ্বীপের সৃষ্টি করে, হ্রদের সৃষ্টি করে। এবং আরেকটি কথা, আগ্নেয়গিরির ফলে সমভূমি বা নিম্ন সমভূমির সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু জেনে গেলে যে আমাদের আগ্নেয়গিরি কিভাবে ভূপৃষ্ঠের পরিবর্তনটি ঘটাচ্ছে। এখন এই সবগুলো ছিল আকস্মিক, কারণ কি এই সবগুলো হঠাৎ করে হয়ে থাকে এবং খুব দ্রুতই ভূপৃষ্ঠের পরিবর্তনটি ঘটাতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ধীর পরিবর্তন প্রক্রিয়াটি তো রয়েছে, সেই ধীর পরিবর্তন প্রক্রিয়াটি কি? দেখো, যদি আমরা বলি ধীর পরিবর্তন প্রক্রিয়া, ধীর পরিবর্তন প্রক্রিয়া, ধীর পরিবর্তন প্রক্রিয়াটি কিভাবে হয়ে থাকে? ধীর পরিবর্তন প্রক্রিয়াটি হয়ে থাকে বিচূর্ণী ভবন, দুয়ে হচ্ছে ক্ষয় ভবন, তিনে হচ্ছে অপসারণ, চারে হচ্ছে নগ্নি ভবন এবং পাঁচে হচ্ছে অবক্ষেপণ। তাহলে আমাদের যে ধীর পরিবর্তন প্রক্রিয়াটি 5 ভাগে বিভক্ত করতে পারি আমরা। বিচূর্ণী ভবন, ইংরেজিতে যেটিকে বলা হয় ওয়েদারিং। ক্ষয় ভবন, বাংলা যেটিকে বলা হয় হচ্ছে ইরোশন। অপসারণ, যেটিকে আমরা ইংরেজিতে ক্ষয় ভবন ইংরেজিতে যেটিকে বলা হয় ইরোশন। অপসারণ, যেটিকে ইংরেজিতে যেটিকে আমরা বলি ট্রান্সপোর্টেশন।
নগ্নিভবন, যেটিকে ইংরেজিতে আমরা বলি ডেনুডেশন, অবক্ষেপণ, যেটিকে আমরা ইংরেজিতে বলি ডিপোজিশন। আমরা এখন এক এক করে দেখব। প্রথমে আসি বিচূর্ণী ভবনটি কি আসলে। দেখো আমাদের এটি ধরো একটি উচ্চভূমি, এই উচ্চভূমিটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ভূত যে পদার্থগুলো রয়েছে সেগুলো এসে সেখানেই জমা হলো, সেগুলো এসে সেখানেই জমে থাকলো ক্ষয়ভূত হয়ে, সরল না। যদি ক্ষয়ভূত হয়ে না সরে যায় বরঞ্চ সেখানে থেকে যায়, সেটিকে আমরা বলবো বিচূর্ণী ভবন। দেখো বিচূর্ণী ভবন বেশ কিছু প্রক্রিয়া হতে পারে, সেটি পরে আসছি। তারপর হচ্ছে ক্ষয়ী ভবন। ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন কি? এই পদার্থগুলি যখন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন সেটিকে আমরা বলে থাকি ক্ষয়ী ভবন। তাহলে তোমরা জেনে গেলে যে ক্ষয়ী ভবনটি কি। ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন বেশ কিছু প্রক্রিয়া হতে পারে, আমি একসাথেই বলে দিচ্ছি ক্ষয়ী ভবন কিভাবে হতে পারে। ক্ষয়ী ভবন, এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয়গুলো আসলে কিসের হয়? ক্ষয় হয় বিভিন্ন আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন যে শিলাগুলো রয়েছে শিলার ক্ষয় হয়ে থাকে। ক্ষয়ী ভবন কিভাবে হয়? ক্ষয়ী ভবন হতে পারে বায়ুর সাহায্যে, বায়ুর, দুঃখিত, বায়ুর সাহায্যে। আচ্ছা, এটি দেখার আগে আমি দেখে নিই কে কি কমেন্ট করেছে। আচ্ছা, ফারিয়া কবি লিখছে থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম ফারিয়া কবি। সামিরাকে ধন্যবাদ, তাসফিয়া আফরিন ফারিয়াপুকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আবরার রশিদ লিখছে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম। ঠিক আছে, সবসময় আমাদের লাইভগুলো খেয়াল করো, তাহলে আশা করি তোমার যে এইচএসসি প্রস্তুতি সেটি খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা বায়ুর সাহায্যে ক্ষয়ভবন হতে পারে। বায়ুর সাহায্যে যখন ক্ষয়ভবন হয় তখন কিভাবে হয়, যে আমাদের এটি মূলত মরুভূমিতে হয়ে থাকে। কিভাবে? আমাদের যে মরুভূমির যে শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো ক্রমাগত সংকুচিত এবং প্রসারিত হয়, এবং সংকুচিত প্রসারিত হওয়ার ফলে তার যে বাইরের আবরণটা অনেকটা পেঁয়াজের আবরণের মতো হয়ে যায়। পেঁয়াজের আবরণের মতো যখন এরকম লুজ হয়ে যায়, বা আমি এটাকে বাংলায় কি বলবো, যদি হচ্ছে এটা অনেকটা দুর্বল হয়ে যায় উপরের আবরণটা, তখন বায়ুর সাহায্যে খুব সহজে এটা চলে যায়, যখন চলে যায় তখন বাইরের আবরণটা থাকে। এভাবে মরুভূমিতে বায়ুর সাহায্যে ক্ষয়ীভবন হয়ে থাকে। দেখো ক্ষয়ীভবন যে শুধুমাত্র বায়ুর সাহায্যে হয় তা না, ক্ষয়ীভবন হতে পারে পানির সাহায্যে। পানির সাহায্যে বলতে মূলত বৃষ্টির সাহায্যে, বৃষ্টির সাহায্যে কিভাবে হয়ে থাকে দেখো, আমাদের ধরো একটি শিলাখণ্ড রয়েছে, এই শিলাখণ্ডের উপর আমার বৃষ্টি পানি পতিত হবে। যখন বৃষ্টি পানি পতিত হবে, এটা ক্রমাগত বৃষ্টি এসে যখন আসবে তখন এর উপর পদার্থগুলো ক্ষয়িত হয়ে যাবে, ক্ষয়ে চলে যাবে। যখন ক্ষয়ে চলে যাবে তখন এটি ক্ষয় হয়ে ক্রমাগত ছোট ছোট কণায় পরিণত হয়ে যাবে। তখন এভাবে আমরা বৃষ্টির সাহায্যে ক্ষয়ভবনটি হয়ে থাকে। এছাড়া আমাদের যে ক্ষয়ভবন রয়েছে সেটি কিন্তু নদীর সাহায্যেও হতে পারে, নদীর সাহায্যে। দেখো আমাদের যে নদীগুলো রয়েছে, নদীগুলো সবসময় একটু উঁচু ভূমি থেকে সৃষ্টি হয়ে সামনের দিকে এগোতে থাকে, এবং যখনই সামনের দিকে এগোতে থাকে, ধরো নদী এই জায়গায় উৎপত্তি হওয়ার পর সে এদিকে তার কোনো সে এদিকে আগাতে হলে সে কি করবে? ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে সে এই ভূমিটি চলে যাবে। যখন এইভাবে ভূমির মাধ্যমে চলে যাবে তখন এই এলাকাগুলোকে ক্ষয় করবে কিভাবে? একটি হবে পার্শ্ব ক্ষয়, আরেকটি হবে নিম্ন ক্ষয়। তাহলে কিভাবে ক্ষয় হবে? পার্শ্ব ক্ষয় এবং আরেকটি হচ্ছে নিম্ন ক্ষয়। তাহলে তোমরা জেনে গেলে যে ক্ষয়গুলো কিভাবে হয়ে থাকে। দেখো বন্ধুরা, এখন আমরা এই যে ক্ষয়ভবন সম্পর্কে জেনে গেলাম, এখন আমরা জানবো হচ্ছে নগ্নি ভবনটি কি সে সম্পর্কে। নগ্নি ভবনের সম্পর্কে জানার আগে আমাদের একটি সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে অপসারণ। শব্দটি শুনে বুঝতে পারছো আসলে এটি কি? ইংরেজিতে যেটিকে বলা হয় ট্রান্সপোর্টেশন কি? দেখো, যখন আমাদের ভূপৃষ্ঠের এই যে সেটি ক্রমাগত ক্ষয় হয়ে ক্ষয়ভূত পদার্থগুলো পরিবাহিত হয়ে আরেক জায়গায় যাচ্ছে, এই যে আরেক জায়গায় পদার্থের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটিকে আমরা অপসারণ হিসেবে অভিহিত করে থাকি, এবং এর ফলে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তনটি হয়ে থাকে।
চতুর্থ যেটি সেটি হচ্ছে নগ্নি ভবন। নগ্নি ভবন, যখন শব্দটি শুনছো ইংরেজিতে এটিকে বলা হয় ডেনোডেশন। যখন শব্দটি শুনছো তখনই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসলে নগ্নি ভবন হয়ে থাকে। দেখো নগ্নি ভবন কিভাবে হয়ে থাকে, যে ধরো কতগুলো শিলাখণ্ড রয়েছে এরকম, এখন উপরের শিলাগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়েছে, আমি এটিকে দিয়ে ক্ষয় বোঝাচ্ছি, ক্ষয়প্রাপ্ত হয়েছে। ক্ষয়প্রাপ্ত হয়ে এই শিলাগুলো চলে গেল, ধরো সেগুলো অপসারিত হয়ে এই শিলা পদার্থগুলো সামনে চলে গেল। যখন চলে যাবে এই যে নিচের যে শিলাগুলো রয়েছে সেই নিচের শিলাগুলো কিন্তু কি হয়ে যাবে বলতো, এক্সপোজ হয়ে যাবে, বেরিয়ে আসবে। তার মানে কি উপরের শিলাগুলো সরে যাচ্ছে, নিচের শিলাগুলো বেরিয়ে আসছে। এই ঘটনাটিকে আমরা নগ্নি ভবন বা ডেনুডেশন ইংরেজিতে বলে থাকি। তাহলে নগ্নি ভবনটি কি সে সম্পর্কে তোমরা জেনে গেলে। এখন দেখো বন্ধুরা, আমাদের সর্বশেষ যে আজকের টপিকের যে ব্যাপারটি সে সম্পর্কে আমরা বলবো, সেটি হচ্ছে অবক্ষেপ। এবং আমাদের ভূগোলের হচ্ছে খুব বাংলা ভাষাগুলো খুবই খটোমটো বাংলা থাকে, যে অবক্ষেপণ, যেমন নগ্নি ভবন, ইংরেজিতে খুব সহজে এগুলো বলা যায়, বাংলার শব্দগুলো একটু শুনতে কষ্ট হয়। অবক্ষেপণ যে শব্দগুলো রয়েছে, অবক্ষেপণ যে শব্দটি রয়েছে, সেই অবক্ষেপণ শব্দটি, অবক্ষেপণ মানে হচ্ছে জমা হওয়া, অর্থাৎ ইংরেজিতে যেটিকে বলা হয় ডিপোজিশন। জমা হওয়া মানে কি, এই যে আমাদের পদার্থগুলো ছিল ক্ষয়িত পদার্থ, সেই ক্ষয়িত পদার্থগুলো সেগুলো কোনোখানে গিয়ে জমা হচ্ছে। এই যে জমা হওয়ার প্রক্রিয়াটিকে সেটিকে আমরা অবক্ষেপণ হিসাবে অভিহিত করে থাকি। এখন সেই জমা কোথায় হবে? জমা হতে পারে ধরো একটি পাহাড়, পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ের কিন্তু এরকম একটা ঢাল রয়েছে। এই যে ঢাল দেখো, উপরে থেকে এই পদার্থগুলো ক্রমাগত অপসারিত হয়ে নিচে গিয়ে এভাবে জমা হবে। এভাবে জমা হয়ে কিন্তু এখানে আরেক ধরনের ভূমি সৃষ্টি করবে। এটিকে আমরা সাধারণত বলে থাকি পাহাড়ের উপত্যকা, বা ইংরেজিতে বলে থাকি ভ্যালি। আর এখানে একেবারে উপরে আমাদের বলে থাকি রিজ ইংরেজিতে। তো এই যে দেখো পদার্থগুলো ক্ষয়িত হয়ে নিচে গিয়ে জমা হচ্ছে, এই যে জমা হওয়ার প্রক্রিয়া সেটিকে আমরা বলি হচ্ছে ডিপোজিশন ইংরেজিতে, বা বাংলায় অবক্ষেপণ। এখন দেখো বন্ধুরা, এই যে এতগুলো প্রক্রিয়া সম্পর্কে বললাম, এগুলো আসলে কিভাবে আমাদের ভূপৃষ্ঠকে পরিবর্তিত করছে। দেখো যখনই এই পাহাড়টি ক্ষয়িত হচ্ছে, ধরো প্রথমে বিচূর্ণী ভবন হচ্ছে, সেখানে পদার্থগুলো আছে, পরে ক্ষয়ী ভবন মানে কি, ক্ষয় হয়ে পদার্থগুলো এখানে আসছে অপসারণের মাধ্যমে। তখন একসময় কি হবে, অনেক বছর পর এই পাহাড়ের উচ্চতা কিন্তু কমতে থাকবে, কারণ যেহেতু ক্ষয় ভবন হচ্ছে, ক্ষয় হতে হতে যখন এরকম কমে যাবে উচ্চতাগুলো, একসময় এটি কিন্তু কি হয়ে যাবে বলতো, সমভূমিতে পরিণত হবে, তাই কি না, সমভূমিতে পরিণত হবে। তাহলে এই যে প্রক্রিয়াটি, এগুলো কিন্তু আমাদের ভূপৃষ্ঠকে ক্রমাগত পরিবর্তন করছে, এবং ধীর পরিবর্তনগুলো কিন্তু অনেক সময় ব্যাপী হয়ে থাকে, এবং এটি কিন্তু অনেক বড় একটা এলাকা জুড়ে হয়ে থাকে। তাহলে বন্ধুরা, তোমরা হচ্ছে জেনে গেলে যে আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াগুলো কি কি এবং কিভাবে হয়ে থাকে। তাহলে আজকে আশা করছি আজকের পরে তোমরা কিভাবে পর্বত সৃষ্টি হয়েছে বলেছিলাম, পর্বত সৃষ্টি হতে পারে ভূমিকম্পের মাধ্যমে, মালভূমি, দ্বীপ এগুলো সৃষ্টি হতে পারে কিভাবে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। দ্বীপ কিন্তু ভূমিকম্পের ফলেও সৃষ্টি হতে পারে। সমভূমি সৃষ্টি হতে পারে কিভাবে, সমভূমি সৃষ্টি হতে পারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হতে পারে। আবার এই যে ধীর পরিবর্তন প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর ফলে কিন্তু হয়ে থাকে। আমাদের বাংলাদেশ কিন্তু একটি বৃহত্তম বদ্বীপ, এবং আমাদের বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু সমভূমি। এই সমভূমিগুলো কিন্তু এই ধীর পরিবর্তন প্রক্রিয়াগুলোর ফলেই কিন্তু হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে গেলে যে ভূপৃষ্ঠের যে পরিবর্তন প্রক্রিয়া বা ভূ প্রক্রিয়া সেটা কিভাবে হয়, এবং তার সাথে শিলা কি, শিলার শ্রেণী বিভাগ কি, কোন শিলার বৈশিষ্ট্য কি, সে সম্পর্কেও জেনে গেলে। আশা করি এই সম্পর্কে যদি তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর লাইভ দেখতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর বন্ধুরা দেখো, আমাদের পুরো বিশ্বের পরিস্থিতি ভালো নেই, আমাদের পুরো বিশ্ব ভালো নেই। এরকম একটা সময়ে তোমাদের সবার নিজেকে নিরাপদ রাখতে হবে। নিজেকে ঘরের মধ্যে থাকো, সুস্থ থাকো, এবং নিজের প্রিয়জনদেরকেও সুস্থ রাখো, এবং তাদেরকেও বলো যে ঘরের মধ্যে থাকতে, যাতে কিনা এই সংকটটি যখন কেটে যাবে আমরা সবাই মিলে আমাদের পৃথিবীটাকে তখন আবার গড়তে পারবো। এবং তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। স্টে হোম, স্টে সেফ, নেভার স্টপ লার্নিং। ধন্যবাদ বন্ধুরা।